আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা, সংকট কাটাতে আরও অন্তত 1 মাস লাগবে বলছে আমদানিকারকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত কমপক্ষে 15, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। আগামী সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান, ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবে ইইউর 2 শতাধিক সদস্য। তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকার 17 আসনের ভোটের সমীকরণ। ভোটারদের মাঝে ব্যাপক সাড়া, জয়ের আশাবাদ জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। গ্যাসের অভাবে রেস্টুরেন্টগুলোর ব্যবসাও প্রায় বন্ধ। বাধ্য হয়ে বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে আমদানিকারকরা বলছেন, দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সংকট কাটতে আরও 1 মাস সময় লাগবে। সেই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ে বিপণনের ত্রুটি খুঁটিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা, বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ হওয়ার উপক্রম। 2 থেকে 3 গুণ বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এতে চরম বিপাকে সাধারণ মানুষ। দেশে প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা প্রায় 13 থেকে 14 লাখ টন। প্রতি বছরই যার চাহিদা বাড়ছে। সরকারি বেসরকারি কয়েকটি প্লান্ট থেকে বছরে উৎপাদন হয় মাত্র 10 থেকে 25 হাজার টন। ফলে গ্রাহক চাহিদা মেটাতে 99% এলপিজি মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আমদানি করা হয়। এলপিজি আমদানিকারকরা বলছেন, এর সংকট দ্রুতই কাটবে না। মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছাড়াও নানা কারণে আমদানি কমে যাওয়ায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি এলপিজি আমদানিকারক ব্যবসায়ীদের। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে আর কি। তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। তবে সংকট দূর করতে সরকারকে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। ইচ্ছে করলেই তো বাজারে আপনি কোনো কিছু বেশি দামে বিক্রি করতে পারেন না। আমাদের সাপ্লাই চেইনের মধ্যে কোনো ডিসরাপশন আছে কিনা, অথবা বাজারে যে একদম পাওয়া যাচ্ছে না, এটা একটু সরকার ভালো করে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আগে আমদানি করা এলপি গ্যাস বোতলজাত করত প্রায় 20টি প্রতিষ্ঠান। এখন মাত্র 7 থেকে 10টি প্রতিষ্ঠান আমদানি ও বোতলজাত করছে। সংকট সৃষ্টির জন্য এটিও একটি বড় কারণ বলে জানান ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুনামগঞ্জের বিশম্ভরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। রোববার রাত 8:30টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএনপি নেতা রমিজউদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির একটি অফিসও ভাঙচুর হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি রমিজউদ্দিন মাস্টার বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তারাই এই হামলা চালিয়েছে। অন্যদিকে পাভেল আহমেদ বলেন, পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী অফিসে সভা করার সময় রমিজউদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বিশম্ভরপুর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন ইইউর নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর গুলশানে এক হোটেলে ইইউর পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন দলের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজ্যাপস। বাংলাদেশে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন ইইউ পর্যবেক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে 2 মাসের মিশনে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ইউর পর্যবেক্ষকরা। এ সময় দলটির প্রধান আইভার্স ইজাবস বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে একটি ঐতিহাসিক দ্বন্দ্ব বাংলাদেশে বিদ্যমান। Inclusive means, from our perspective, first of all, inclusion of all social groups of Bangladeshi citizens. সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় সব দলের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো কথা বলতে চান না ইউ পর্যবেক্ষকরা। The issues of national reconciliation and transitional justice, we are not going to comment. The central issue is to gain trust and confidence of the citizens. তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে অংশগ্রহণমূলক ধারণাটি বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন পর্যবেক্ষক দলের প্রধান। Of course, we are going to pay attention to it as long as it makes an impact on the election, on the turnout, on things like that. বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ আছে সেই বিশ্বাসেই ইইউ পর্যবেক্ষকরা ঢাকায় এসেছেন জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার তাগিদও দেন তিনি। Protecting also the free expression, free right of association, and in that sense, this is what we are going also to pay attention to how this balance is being kept. নির্বাচনের 2 দিন পর ইউরোপীয় পর্যবেক্ষক মিশন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিক্রিয়া জানাবে, আর মূল প্রতিবেদন 2 মাস পর প্রকাশ করা হবে ইউর ওয়েবসাইটে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটার গাড়ি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকা 17 আসনের ভোটের সমীকরণ। তারেক রহমান প্রার্থী হওয়ায় খবর ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। এদিকে থেমে নেই জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। আত্মবিশ্বাস নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে বিএনপি, জামাত সহ মোট প্রার্থীর সংখ্যা 10 জন। অভিজাত এই আসনে বেশ কয়েকটি বস্তি রয়েছে এবং ভোটের সংখ্যায়ও নিম্নবিত্ত মানুষেরই বসবাস বেশি। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এমন নেতা এখানে নির্বাচন করছেন, এই খবর এলাকার সাধারণ মানুষকেও আশাবাদী করে তুলেছে। আগামীতে ইনশাল্লাহ তারেক রহমান বিপুল ভোটে এই আসন থেকে এমপি নির্বাচিত হবে। আমরা শুনছি যে এখানে তারেক রহমান প্রার্থী হয়েছে, বস্তিবাসীর জন্য উনি এমন একটা কিছু নিয়ে করব, মানে যেটা আসলে মানে সারা বাংলাদেশের মানুষ মানে তাকায় দেখবো। জনগণের ভিতরে ব্যাপক উদ্দীপনা এবং আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছে সবাই ভিতর উৎস উদ্দীপনা কাজ করছে। দেশনায়ক তারেক রহমান দেশে ফেরার আগের অবস্থা আর দেশে ফেরার পরের অবস্থা কিন্তু অনেক পরিবর্তন। আমরা আশা করি যে এই নির্বাচনী এলাকায় অন্তত 90% ভোট ইনশাল্লাহ আমরা পাবো। শুরুতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট থেকে বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থকে পেয়ে জামাত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামানের জয় নিয়ে দাঁড়িপাল্লার নেতাকর্মীরা আশাবাদী হয়ে ওঠেন। খালি জামাত, হ্যাঁ খালি জামাতের কথাই শুনি। আমরা বিগত 54 বছর দেখছি, এবার একটা পরিবর্তন চাচ্ছে। এখন বিএনপির প্রধান প্রার্থী হওয়ায় তাকে চ্যালেঞ্জ জানাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামাত নেতাকর্মীরা। হেভিয়েট প্রার্থী এখানে দিয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনাকে ওয়েলকাম জানাই। আমাদের ভোটের যে সমীকরণ বলছেন কোনো পরিবর্তন হয় নাই। মানুষ কিন্তু এখানে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য তারা, আমি বলবো যে একরকম তারা প্রস্তুতি নিয়ে আছে। ভোটারদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা সমাধান করে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এই আসনে আগামীর সংসদ সদস্য। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বগুড়া সদর 6 আসনে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম রুমন। সালাম স্টিল ভোটার গাড়ি উত্তর জেলা বগুড়া সদর 6 আসনে। উত্তরের রাজধানী খ্যাত বগুড়া জেলার 7টি আসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হচ্ছে বগুড়া সদর 6 আসন।
বেগম খালেদা জিয়া পরপর 3 বার নির্বাচন করেছেন এই আসন থেকে এবং এখান থেকেই তিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান প্রথমবারের মতো এখানে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে নির্বাচন করছেন শহর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এছাড়াও এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমিউদ্দিন সরকার নির্বাচন করেছেন। এই আসনে মোট 4.5 লক্ষ ভোটার। আমরা সকাল থেকে ভোটারদের কাছে গিয়েছি এবং তাদের মতামত জানতে চেয়েছি। তারা বলেছেন তারেক রহমান যেহেতু এখানে এই 6 আসন থেকে দাঁড়িয়েছেন, আমাদের চাওয়া যে এখানে আমরা জনাব তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচন করব এবং প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই ছিল বগুড়া সদরের নির্বাচনের হালচাল। প্রতি বছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশা, শিক্ষা ব্যবস্থার নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষরা। তারা বলছেন এসব সমস্যার সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। কৃষি নির্ভর এলাকা শেরপুর 3 আসন। এই আসনের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তবে তারা ফসল ফলালেও পায় না ন্যায্য দাম। দামটা আসলে অনেক সময় পায় সঠিক, অনেক সময় পায় না। আমাদের সরকার যদি নতুন করে গঠন করে, ইনশাল্লাহ আমরা আশা করব যেন ভালোভাবে আমাদের কৃষকদের নজর দেয়। পাহাড়ি এলাকা হওয়ায় নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় তাদের। বন্য হাতির আক্রমণ, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন শেরপুর 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের সমস্যা, হাতির সমস্যা, চাকরি নাই, বেকার মানুষ। চিকিৎসা, হাতির সমস্যা, কর্মস্থান, আঙুরের জায়গা আসলে কর্মস্থান খুবই স্বল্প। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে পাহাড়ি মানুষদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। মূলত রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এই হাতির সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হবে। নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ। আমাদের ভোটারদেরকে একটা চাপে ফেলে কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা প্রবণতা মাঠে লক্ষ্য করা গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এগুলো কোনো কিছু মানবে না। মানুষ এবার তাদের স্বাধীন মতামত তারা অবশ্যই প্রকাশ করবে। আমি অবশ্যই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি ইনসাফ ভিত্তিক আমি এই নির্বাচনী এলাকার মানুষকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে বেকারত্ব, মাদকের উপদ্রব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করার কথাও জানান এসব প্রার্থীরা। বেকারত্ব, হাতির আক্রমণ, মাদকের উপদ্রব সহ নানাবিধ সমস্যা রয়েছে শেরপুর 3 আসনের গজনি এই পাহাড়ি এলাকায়। খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানাবিধ বড় অপরাধের কারণে এখানকার মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই তারা চাইছেন আগামী নির্বাচনে যিনি এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এসব সমস্যা সমাধানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গজনি, শেরপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর 3 আসনের কালকিনিতে আছেন প্রতিনিধি শফিক স্বপন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমি রয়েছি মাদারীপুর 3 আসন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে। 3 আসনটি কালকিনি উপজেলা, ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে মূলত মাদারীপুর 3 আসন গঠিত। 3 আসনের মোট ভোটার সংখ্যা 3,87,806। এখানে মূলত লড়াই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং জামাতে ইসলামী কালকিনি পৌরসভার আমির মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 8 জন মনোনয়নপত্র দাখিল করেছিল, তার মধ্যে 4 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে গত 15 দিন ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত 538 জন নিহত এবং 10,000-এরও বেশি গ্রেফতার হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তবে গত 3 দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক, আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভের সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। স্থানীয় সময় রোববার ইরানের কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাসপাতালগুলোতে উপচে পড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ও আহতদের ভিড়। রাজধানী তেহরানের একটি বড় হাসপাতালের চিকিৎসকরা বলছেন, তাদের মর্গে লাশ রাখার আর জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইরানের সরকার এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। এবার খেলার খবর। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদ। তৃতীয় দফায় আর পারল না তারা। দারুণ এক জয় স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সেলোনা। জেদ্দায় প্রতিযোগিতার ফাইনালে 3-2 গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল কাতালানরা। সেমিফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া 16 ম্যাচের গোল খরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। পরক্ষণেই বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন রবার্টো লেভানডোভস্কি। সে গোল শোধ করেন গঞ্জালো গার্সিয়া। দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার দ্বিতীয় গোলে সুপার কাপ জিতে নেয় কাতালানরা। ফ্লিকের কোচিংয়ে এটা বার্সেলোনার চতুর্থ ট্রফি জয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। সংকট কাটাতে আরও অন্তত 1 মাস লাগবে বলছে আমদানিকারকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত কমপক্ষে 15, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। আগামী সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান। ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবে ইইউর 2 শতাধিক সদস্য। তারেক রহমান প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকার 17 আসনের ভোটের সমীকরণ। ভোটারদের মাঝে ব্যাপক সাড়া। জয়ের আশাবাদ জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের। এবং ব্যবসায়িক দণ্ডে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। ব্রিফিংয়ে ডিবি প্রধান। বনশ্রীতে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে হোটেল কর্মী গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।